অলরাইট দর্শক, স্বাগত জানাচ্ছি গেম অনের সাথে আছে আমি পিঙ্কি সানোয়ার। প্রতি শুক্রবার গেম অন নিয়ে আমরা রাত 8টায় থাকছি আপনাদের সাথে। আজ আমাদের সাথে আলোচনার জন্য অতিথি হিসেবে কিন্তু একজন সাবেক জাতীয় ক্রিকেটার আছে। কেনই বা আছেন আপনারা জানেন, চলছে বিপিএল। আজকে কিন্তু বিপিএল এর শেষ দিন। অনেক আলোচনা এবং সমালোচনার মধ্যে দিয়ে কিন্তু আজ পর্দা নামছে বিপিএল এর ফাইনালে মুখোমুখি ফরচুন বরিশাল এবং চিটাগং কিংস। তাদের মধ্যে আসলে কেমন লড়াই হচ্ছে এবং পুরো বিপিএলটা আসলে কেমন ছিল, এই সব কিছু নিয়ে কিন্তু আজকে কথা বলবো। আমার সঙ্গে ঠিক যেমনটা বলছিলাম, একজন সাবেক জাতীয় ক্রিকেটার ও বিসিবির বয়সভিত্তিক দলের কোচ আছেন। আমার সঙ্গে আছেন নাজমুল হোসেন। অলরাইট দর্শক, আমাদের অতিথি আমাদের মধ্যে এর মধ্যে উপস্থিত হয়েছেন। নাজমুল, আপনাকে ধন্যবাদ আমাদের মাঝে আজকে উপস্থিত হওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে। ঠিক যেমনটি বলছিলাম, এবার কিন্তু বিপিএল আসলে অনেক আলোচনা এবং সমালোচনা একটি বিপিএল ছিল। আজ ফাইনালে আসলে চিটাগং এবং বরিশাল, আগে আপনার কাছে জানতে চাই ফাইনালটা কেমন মনে হচ্ছে, কেমন এক্সাইটিং হচ্ছে? দেখেন, আমি যদি বলি চিটাগংয়ের কথাই বলি, অসাধারণ ব্যাটিং করেছে থ্রু আউট দ্য টুর্নামেন্ট। আজকের ম্যাচটা কিন্তু অসাধারণ ব্যাটিং করেছে। এক্সপেক্ট করেছিলেন চিটাগং এমন কিছু? সত্যি বলতে কি আমি আজকে এইরকম ব্যাটিংটা আমি আসলে আজকে মানে কি করি না, বাট আমার একটা কি ছিল যে পারভেজ ইমন যেহেতু মানে খুব ক্লোজ থেকেই ওকে দেখছি, ও যেদিন খেলবে যে কোনো এগেইনস্ট টিমের জন্য কিন্তু একটা ডেঞ্জারাস হয়ে দাঁড়ায়। যেমন আজকে যেটা দেখবেন যে আজকে কিন্তু ওর স্টার্টিংটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, স্পেশালি আপনি টি-20-তে। আর এত বড় একটা ম্যাচে, ফাইনাল ম্যাচে আপনার সব কিছু মিলিয়ে কিন্তু ওদের স্টার্টিংটা চিটাগংয়ের এই ফ্লোটা কিন্তু ওদের অনেক দূরে নিয়ে গেছে। আমি যদি বলি আপনার ওপেনিং যে স্ট্যান্ডটা কিন্তু আপনার 195 নিতে কিন্তু ওদের কি করছে, বাট আমরা যদি চিন্তা করি চিটাগং টিম কিন্তু 195 করার মতো টিম কিনা, এটা মানে একটু এক্স্যাক্টলি সবাই কিন্তু এটা বলছিল। আচ্ছা নাজমুল ভাই, যদি আপনার কাছে একটু জানতে চাই, চিটাগংকে কি আসলে ফাইনালে এক্সপেক্ট করেছিলেন? দেখেন, আমি যদি হনেস্টলি এই টুর্নামেন্টের সম্পর্কে আপনাকে বলি, আমার কাছে মনে হয় শুরু থেকেই জানি, আমার কাছে মনে হয় যে চিটাগং টিম, আমি যদি বলি আপনার বরিশাল, রংপুর এবং খুলনা, দেন চিটাগং, মানে আমার এরকম একটা জি বাট লাস্ট ওরা যখন খুলনার সাথে যে ম্যাচটা খেলেছে, আমি মনে করি এই জায়গা থেকে কিন্তু, আর যেহেতু ক্রিকেট খেলাটা একটা মোমেন্টামের কাজ করে, দুইবার কিন্তু তারা খুলনাকে হারালো। রাইট। আর খুলনা কিন্তু আপনার যেভাবে খেলতেছিল, ওরা কিন্তু একটা ভালো একটা স্টেজে ছিল। এবং খুলনা যদি চিটাগংয়ের সাথে আপনি খুলনার টিমটা যদি একটু পার্থক্য দেখেন ওদের কিন্তু জেসন হোল্ডার বা সিমরান হিটমেয়ার, মানে টি-20 কিন্তু মানে ভালো প্লেয়ার ওরা নিয়ে আসছে, যেটা আমরা মনে করি ওয়ার্ল্ড ওয়াইড ওরা আইপিএল খেলতেছে, বিভিন্ন জায়গায় খেলতেছে। বাট চিটাগংয়ের যদি আপনি নাফের কথা বলেন বা এই আপনার ওদের যে চিটাগং, একটা জিনিস আমার কাছে সবচেয়ে ভালো লাগছে, ওদের কিন্তু যে বোলিংটা এটা টোটালি আমাদের লোকাল, লাইক শরীফুল, আপনার আরাফাত সানি, আলিসের কথা না বললে হয়, ও কিন্তু অনেক, বাট খালেদ যে আসলে গেম চেঞ্জার, যার জন্য আসলে আজকে চিটাগং ফাইনালে। রাইট। বাট আমি বলি একটা চিটাগং যে বোলিং এর টাইম, যেটা লোকাল যেটা বললাম, আমি যদি বলি খালেদ প্রায় 19টা 20 উইকেট পেয়েছে, আলিস 15 উইকেট পেয়েছে। ওদের কিন্তু বোলিং এর যে কন্ট্রিবিউট, এটা কিন্তু আমাদের লোকালকে ঘিরেই। আর নাজমুল, আমরা যদি দেখি যে আসলে পুরো চিটাগং টিমটাই কিন্তু প্রথম থেকে যাদেরকে খেলেছে, তারা কিন্তু শেষ পর্যন্ত তাদেরকে নিয়ে একটা কম্বাইন্ড একটা সেট টিম নিয়ে কিন্তু তারা ফাইনালে এসে, আমরা কিন্তু বিভিন্ন সময় দেখেছি। আমরা স্পেশাল আমি যদি বলি, রংপুর রাইডার্সকে আমরা দেখেছি বিভিন্ন সময় ফরেনারদেরকে ইনক্লুড করার কারণে কিন্তু তাদেরকে বের হয়ে যেতে হয়েছে কোয়ালিফায়ার থেকে। এটাই কিন্তু আসলে দেখেন, রংপুরের কথা যদি আমি বলি, রংপুর কিন্তু ওয়েল একটা প্রিপেয়ার টিম হিসেবে কিন্তু এই টুর্নামেন্টে এসেছিল। কিন্তু দেখেন, ওরা 8টা ম্যাচ টানা জেতার পরে কিন্তু ওদের 1 উইকেট একটা ব্রেক ছিল। তারপর টি-20 কিন্তু অলওয়েজ আপনার মোমেন্টামের খেলা। আমি মনে করি যে এই জায়গায় তো কিছুটা হলো মোমেন্টামের ঘাটতি ছিল যে এই আপনার রংপুরের। বাট রংপুর যে টিম ছিল, আমি মনে করি যে মানে অবশ্যই ফাইনাল খেলার মতো একটা টিম ছিল। বাট চিটাগংয়ের একটা জিনিস যেটা বললাম না, ওরা ডে বাই ডে আপনার যে লোকাল কালেকশন দেখবেন, ফার্স্টে যখন ওরা খেলছে তখন কিন্তু উসমান খান, পাকিস্তানের যে প্লেয়ার ছিল, ও কিন্তু চলে গেছে। চলে যাওয়ার পরে কিন্তু কিছুটা হলেও কিন্তু এই আপনার চিটাগংয়ের ব্যাটিংয়ে একটু প্রবলেম হচ্ছিল। বাট ওদের কিন্তু মানে কোনো মানে খুব একটা চেঞ্জ কিন্তু করে নাই, ওরা ঘুরে ফিরে কিন্তু ওরাই খেলছে। আজকে যদি আমি বলি যে নাফের কথা বলি বা পারভেজ ইমনের কথাই বলি, ওরা কিন্তু লাস্ট 3 থেকে 4টা ম্যাচ দেখলাম ওরা স্টার্টিংটা খুব ভালো করছে। এবং মিডল অর্ডারগুলো মানে যে আপনার যে একজন কি আছে আপনার যে ক্লার্কও কিন্তু ভালো খেলছে। বাট ওদের কিন্তু দেখেন, ওদের যদি আমি স্কোয়াডটা দেখি, একদম ফিক্সড 6টা ব্যাটসম্যান। তারপর আমি এটাই বলতে চাচ্ছি, তাদেরকে কিন্তু বারবার, এবং চিটাগং কিন্তু বারবারই বলেছে যে আমাদের আসলে টাকার গরম নেই, আমরা যে অ্যাভেলেবল প্লেয়ার আছে আমরা কিন্তু তাদেরকেই খেলানোর চেষ্টা করছি। খুলনাও কিন্তু শেষ পর্যায়ে কিন্তু হেটম্যানের কথা বলছিলেন, জেসন হোল্ডারের কথা বলছিলেন, তাদেরকে উড়িয়ে এনেছে। এবং আমরাও কিন্তু বলছিলাম যে আসলে রংপুর রাইডার্সকে যেমন দেখলাম হঠাৎ করে ফরেনার ইনক্লুশনের জন্য একটু ধাক্কা খেলো, সেখানে ওদেরটাও কোথাও ভুল প্রমাণিত হয় কিনা, যদিও তাদের 2 ফরেনার কিন্তু ভালোই পারফর্ম করেছে সেমিতে। দেখেন, আমি যদি বলি এটা কিন্তু কিছুটা হলে ধাক্কা, যখন আমি ধরেন আজকে যদি আমি বলি বরিশালের কথা বলি, বরিশাল কিন্তু আপনার কাকে নিয়ে আসছে, আপনার নিউজিল্যান্ডের এক অলরাউন্ডার নিয়ে আসছে, নামটা আমি ভুলে গেলাম। তো এই জায়গায় কিন্তু ওকে খেলাই নেই।
কিন্তু যদিও ওকে নিয়ে আসছে, বাট যখন আরেকটা ফরেনার খেলবে ওর কিন্তু কিছুটা হলে কনফিউজ থাকবে যে আমি যদি খারাপ খেলি হয়তো আমাকে বসে থাকতে হবে। তো এগুলো কিন্তু আপনার ব্যাক অফ দ্য মাইন্ড কাজ করে। তো যেটা চিটাগাংয়ের ক্ষেত্রে কিন্তু এটা উল্টা হচ্ছে। চিটাগাং কিন্তু যারা আসছে এটা কন্টিনিউয়াসলি কিন্তু ওরাই খেলে গেছে, ওরাই খেলছে, এটা সেট কম্বাইন্ড একটা টিম। এটা কিন্তু টি20 অনেক ইম্পর্টেন্ট যে আপনি কম্বাইন্ড হিসেবে খেলা। কারণ আমি কি বললাম, আমাদের ফিক্স 6টা ব্যাটসম্যান ওরা খেলছে। ওরা কিন্তু দেখেন আপনি 4টা করে চলে গেলে ওদের খালেদ আসছে, আলিস, আপনি লাস্ট ম্যাচটা যদি আমি বলি এই আপনার খুলনার সাথে, ওদের কিন্তু 4টা করে চলার পর খালেদ, আপনার আলিস বা আরাফাত সানি, কিন্তু ওদের কিন্তু এরকম স্টাবলিশড অলরাউন্ডার কিন্তু নাই। কিন্তু ওদের যে পার্টি, আমি যেটা বলেন ওদের পার্টিকুলার যেগুলো আছে ওদের মানে আরো রেসপন্সিবিলিটি বেশি থাকে। প্রথম থেকে কিন্তু আসলে সাকিব আল হাসানের জন্য একটু আলোচনায় ছিল, এছাড়া কিন্তু চিটাগং আসলে ওভাবে কিন্তু আলোচনায় ছিল না, যে কোনো আসলে আলোচনা সমালোচনা আমি যেটাই বলি, ওরা কিন্তু আস্তে 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 করে বলবো ডার্ক হর্স। ওরা আমি যদি বলি চিটাগং, আরেকটা জিনিস বিপিএল আমার কাছে মনে হয় যে সবচেয়ে ইম্পর্টেন্ট, এটা হচ্ছে আপনার যেমন যে ফ্র্যাঞ্চাইজিটা আসছে উনি কিন্তু এর আগেও কিন্তু বিপিএল করার এক্সপিরিয়েন্স ওনার আছে। সামির ভাইয়ের কথা যেটা যদি আমি বলি স্পেশালি, তো ওই এই চিন্তা করলে আমি যখন উনি দেখতে পাচ্ছেন যে মানে সাকিব আল হাসানকে ঘিরে কিন্তু চিটাগং টিমটা ছিল, আর যখন সাকিব আল হাসান আসতে পারলেন না তখন কিন্তু উনি অন্যভাবে মন নিয়েছেন। যদি আমি বলি মিথুনকে ক্যাপ্টেন্সি দেওয়া, তারপর নাইম ইসলামের মতো একজন অভিজ্ঞ ব্যাটসম্যান নেওয়া, মানে সবকিছু মিলাই কিন্তু তখন আমি এই জন্য বলি যদি আপনার এইরকম ফ্র্যাঞ্চাইজিগুলো আসে, স্পেশাল আমি বরিশালের কথা বলি বা রংপুর বা আপনার খুলনার কথাই বলি, দেখবেন যে মানে কোনো চেঞ্জ নাই। দেখবেন আপনি যদি কোচিং স্টাফ বলেন বা আপনি যদি আপনার প্লেয়ার বলেন, যদি ওরা অত অকশনে পাইলো তাহলে কিছু একজন নেয়, বাট এছাড়া কিন্তু ওরা কোনো চেঞ্জ করে না। সাকিব আল হাসান এই নামটা যখনই আসে যে আসলে একটা আলোচনার জন্মই দেয়। এই যে বিপিএল এর আসরে আসলে সাকিব আল হাসানকে সবাই অনেক এক্সপেক্ট করছিল যে হয়তো বা সিচুয়েশন একটু নর্মাল হবে, সাকিবকে আমরা চিটাগং এর জার্সিতে খেলতে দেখবো, তিনি আসলেন না। এই বিপিএল এ আসলে আপনি তাকে কতটুকু মিস করেছেন, কিংবা চ্যাম্পিয়ন্স ট্রফি সামনে আছে সেখানে আমরা হয়তো তাকে দেখবো না, হয়তো না তাকে আমরা দেখবো না, সবকিছু মিলিয়ে আসলে যেমন আজকে কিন্তু তামিমের শেষ, তামিমকে কিন্তু একটা সংবর্ধনা দিয়ে তার ক্যারিয়ার শেষ হবে, সাকিব আল হাসান কিন্তু এখান থেকে বঞ্চিত। চ্যাম্পিয়ন্স ট্রফিতে যেহেতু স্কোয়াড ডিক্লেয়ার হয়ে গেছে, অবভিয়াসলি সাকিব নাই। আমি যদি বলি বিপিএল এ যদি সাকিব না থাকাটা প্লেয়ার হিসেবে অবশ্যই বিপিএল এর একটা কিছুটা হলো তো আপনার কি হয় যে সাকিবের মতো একটা প্লেয়ার এত বছর বাংলাদেশে হয়ে খেলছে, ম্যাক্সিমাম বিপিএল এ কিন্তু ও সবকিছু আপনার ব্যাটিং বোলিং যে টিমে সাকিব খেলবে এই টিমে কিন্তু অলরেডি 10 থেকে 15% কিন্তু এমনি এগিয়ে যায়। তো সবকিছু মিলে যায় সাকিবের, আমি না শুধু আমার কাছে মনে হয় দর্শক যারা আছেন সবাই সাকিব। নাজমুল হোসেন আমাদের সঙ্গে এখন একজন সহকর্মী যুক্ত হচ্ছেন, আমাদের সঙ্গে এখন যুক্ত হচ্ছেন শুভ দেবনাথ সনি। সনি আছেন, আজকে বিপিএল ফাইনাল কভার করছেন। সনি, কি অবস্থা ওখানে, কেমন দেখছেন, দর্শকদের মধ্যে উত্তেজনা কেমন? আমরা কিন্তু আজকে দেখেছি টিকিট কিন্তু অনেক আগেই কিন্তু সব সোল্ড আউট হয়ে গেছে, যদিও আমরা কিন্তু দেখেছি কালো বাজারিতে টিকিট বিক্রি হচ্ছিল। এখন ওখানে কি অবস্থা, কেমন জমজমাট দেখছেন বিপিএল ফাইনাল? পিঙ্কি, ধন্যবাদ আপনাকে। দর্শকরা অনেকে টিকিট কেটেও কিন্তু মাঠে প্রবেশ করতে পারেনি। আমরা দেখছিলাম যে গেটগুলো রয়েছে, 5 নাম্বার গেটটা অবস্থা কিন্তু খুব একটা ভালো ছিল না, কারণ দীর্ঘ লাইন ছিল। সেই লাইনটা 4টার থেকে শুরু হয় এবং তারপরে যখন এক এক করে ভিতরে প্রবেশ করে তখনই কিন্তু প্রশাসন থেকে ছত্রভঙ্গ করে দেওয়া হয়। সে কারণে মূলত আর কেউ প্রবেশ করতে পারেনি। অনেকে কিন্তু বরিশাল থেকে এসেছেন, তারা কিন্তু সারা রাত জেগে এসেছেন, তারা কিন্তু দুঃখ পেয়েছেন, কারণ অনেকে 3,000 টাকা টিকিট, 5,000 6,000 টাকা টিকিট কিনে মাঠে যখন প্রবেশ করতে পারবেন তখন কিন্তু কষ্ট বাড়বে। সেটাই হচ্ছে, এখনো কিন্তু প্রতিটা যে গেট রয়েছে গেট কিন্তু বন্ধ করে রাখা হয়েছে। সে কারণে কিন্তু দর্শকরা টিকিট নিয়ে মাঠের বাইরে অপেক্ষা করছে। আর যেমনটি বলে রাখতে চাই, হাই স্কোরিং ম্যাচের আভাস দিচ্ছিল যেভাবে পারভেজ ইমন শুরু করলো, তিনি কিন্তু বুঝিয়ে দিচ্ছেন যে তিনি বড় ম্যাচের প্লেয়ার। যখন তার প্রয়োজন তখন রান করেছেন, যদিও এর আগে তাকে নিয়ে কিন্তু একটি সমালোচনা ছড়িয়েছিল, তিনি পেমেন্ট পাননি। এরপরে কিন্তু দলটি স্বত্বাধিকারী সামির কাছে জানিয়েছিলেন যে পারফর্ম না করতে পারলে তাকে পুরো পেমেন্ট দেওয়া হবে না। সেই পারভেজ ইমন কিন্তু পুরো পেমেন্টটা পেয়েছেন, সে কারণে মাঠে পারফর্ম করছেন। এছাড়াও খাজা নাফে, যার কথা বলতে হবে, তিনিও কিন্তু ওপেনিংটা যেভাবে করলেন সে কারণে ম্যাচের ব্যবধানটা ওখানে গড়ে দিয়েছে। এবং তার সঙ্গে কিন্তু বরিশাল একটি সিদ্ধান্ত নিয়েছে জিম্মি নিশাম, সেই জিম্মি নিশামকে কিন্তু তার স্কোয়াডে এনেও খেলায়নি। সবকিছু মিলে কিন্তু একটু হাই স্কোরিং ম্যাচের আভাস ছিল। সেটি হচ্ছে এখন শেষ মধ্যে যে চাপটা ধরে রাখতে পারবে, যদিও কিন্তু ম্যাচটা এখন পর্যন্ত চিটাগাংয়ের হাতে রয়েছে, কারণ ফাইনালে মঞ্চে 195 রান কিন্তু খুব একটি সহজ বিষয় নয়। পিঙ্কি, শুভ, একটু যদি বলি যে আসলে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বরিশালকে কেমন, কতটা চ্যালেঞ্জ ছুড়ে দিল আসলে চিটাগং, এবং কি মনে হচ্ছে আজকে আপনার কি মনে হচ্ছে ম্যাচ? আপনি যদিও বলেছেন যে চিটাগং এর হাতে মনে হচ্ছে শেষ পর্যন্ত কামব্যাকটা বরিশাল করতে পারবে কিনা? শুভ, আপনি আমাকে শুনতে পাচ্ছেন?
জি শুনতে পাচ্ছি। জি শুভ, আমি ঠিক যেমনটি বলছিলাম যে আসলে চিটাগং কিংস ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বরিশালকে কতটা আসলে চ্যালেঞ্জ ছুড়ে দিল, আপনার কি মনে হয়? আসলে চিটাগংকে কিন্তু কেউ এক্সপেক্ট করেনি এত দূর আসবে, সেখানে সে দুর্দান্ত একটা ফাইটিং স্কোর কিন্তু অলরেডি ছুড়ে দিয়েছে। কি মনে হচ্ছে বরিশাল কামব্যাক করতে পারবে কিনা? বরিশাল গতবারের চ্যাম্পিয়ন, তারা তো অবশ্যই চাইবে যে এবার শিরোপা ধরে রাখতে, কিন্তু কাজটি খুব একটি সহজ হবে না, কারণ ফাইনাল যখন 195 রান হয়ে যায় তখন তো অবশ্যই প্রতিপক্ষের জন্য চাপটা তৈরি হয়। আমাদের অতিথি হিসেবে রয়েছে নাজমুল ভাই, তিনি অনেক ম্যাচই খেলেছেন, তিনি অনেক ম্যাচ জিতিয়েছেন, তিনি আরো ভালো বলতে পারেন। তবে যেটি মনে হচ্ছে যে এখন পর্যন্ত ম্যাচটা কিন্তু বলতে গেলে চিটাগাংয়ের হাতেই রয়েছে, কারণ আমরা দেখছিলাম যে এর আগে দ্বিতীয় কোয়ালিফাই যে ম্যাচটি হচ্ছিল সেই ম্যাচে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর শেষ পর্যন্ত চিটাগাং জয় পেয়েছিল শেষ বলে গিয়ে। তেমন কিছু করতে হবে বরিশালকে, এবং যেমনটা এখন খেলা চলছে পাওয়ার প্লেতে ভালো ব্যাটিংয়ের পাশাপাশি ধারাবাহিকতা ধরে রাখতে হবে শেষ পর্যন্ত, কারণ 120 বলে 195 রান খুবই সহজ বিষয় হবে না। যদিও কিছুটা ডিউ ফ্যাক্টরের কারণে বোলারদের কিছুটা বল গ্রিপ করতে সমস্যা হতে পারে, কিন্তু তারপরে যাই হোক সেসব চিন্তা করে বরিশাল যেখানে টস জিতে ফিল্ডিং নিয়েছিল সেখানে কিন্তু চিটাগাং বাজিমাত করেছে। যার কথা বলতে হবে পারভেজ ইমনের কথা, তিনি কিন্তু দুর্দান্ত ব্যাটিং করেছেন, 4-6-এর ফুল ঝুড়ি দেখেছে প্রায় 25,000 দর্শক, সেসব মিলে কিন্তু চিটাগাংয়ের ম্যাচ এখনই বলতে হবে যে যদিও বরিশালের সম্ভাবনা আছে, এখন ক্রিকেট গৌরব বা অনিশ্চয়তা খেলা, কিন্তু এই ম্যাচে এখন পর্যন্ত চিটাগাং এগিয়েই আছে। পিঙ্কি, নিশ্চয়ই সনি, আপনাকে ধন্যবাদ। আমরা একটু স্টুডিওতে ফিরে আসতে চাই। নাজমুল ভাই, এই সব কিছু নিয়ে কথা বলবো, একটা বিরতির সময় হয়ে গেছে। দর্শক, চলছে কিন্তু এক্সাইটিং ফাইনাল, আমরা কিন্তু সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করছি, কোথাও যাবে না, ফিরছি একটা ছোট্ট বিরতির পর। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি গেম অনে। দর্শক, আজ কিন্তু কথা বলছি বিপিএল ফাইনাল, এবং আমার সঙ্গে কিন্তু অতিথি হিসেবে আছি, স্টুডিওতে উপস্থিত আছেন একজন সাবেক জাতীয় ক্রিকেটার, আমার সঙ্গে আছেন নাজমুল হোসেন, যার সঙ্গে আমার কথা বলছি আসলে বিপিএল ফাইনালে। সংবর্ধনাও দেওয়া হবে এখান থেকে তাকে, আসলে দিয়ে একটা কি বলবো আসলে আসলে ও এত বছর ধরে বাংলাদেশ ক্রিকেটের জন্য খেলছে, স্পেশালি আপনার ইন্টারন্যাশনাল ক্রিকেট যদি বলেন, এটা একটা মানে বাংলাদেশের জন্য লিজেন্ড প্লেয়ার বলতে পারেন। আমি যদি তামিমের কথা বলি, আমি ওর সাথে খেলছি, ওর সাথে আপনার বিপিএল খেলছি, ন্যাশনাল টিমে খেলছি, বাট ওর মানে অনেক স্মৃতি ওর সাথে আছে। বাট আমার কাছে মাঝে মাঝে একটু কষ্ট যে তামিমও খেলা ছেড়ে দিচ্ছে, আমরাও ছেড়ে দিচ্ছি, এখন তামিমও আস্তে আস্তে ছেড়ে দিচ্ছে। তো সবকিছু মিলে আমি মনে করি যে ক্রিকেট বোর্ডের খুব ভালো একটা উদ্যোগ যে এইরকম প্লেয়ারদের এইভাবে মূল্যায়ন করা, কিন্তু আসলে যেটা আমরা পাই না বা মাশরাফি ভাই বা যারা আছে ওরা পাই না, বাট তামিম লাকি যে এরকম একটা সম্বর্ধনা পাচ্ছেন। আর একটা জিনিস হচ্ছে তিনি বিপিএল তো মনে হয় খেলবেন না, আপনি আমি যতটুকু জানি সেও অত ইন্টারন্যাশনাল ক্রিকেট থেকে রিটায়ার করছেন, বা বিপিএল স্টিল ও ফ্র্যাঞ্চাইজি লিগ বা বিপিএল এগুলো খেলে যাবেন। বাট একটা জিনিস হচ্ছে কি, তামিম কিন্তু আমার কাছে মনে হয় যদি তামিম নিজে চাইতো বা ওর যে খেলার যে অবস্থা এখন দেখতেছে, আমার কাছে মনে হয় ইজিলি আসে 1 থেকে 2 বছর অবশ্যই খেলতে পারতেন। বাট ও যেটা চিন্তা করছে যে না, বড় বড় লিজেন্ড প্লেয়ারদের কি হয় যে না, আমি ফর্মে থাকা অবস্থায় থাকতে আসলে অবসর যাওয়াটাই বেটার। যে অবশ্যই যদি এরকম হয় যে আমরা তো এখন বলতেছি যে এই যে দেখেন আজকে যে এত বড় একটা ম্যাচ, খেলার এনভায়রনমেন্ট অনেকটাই কিন্তু আপনি এগুলোর উপর ডিপেন্ড করে, যেটা এবার কিছুটা হলে আমি বলি বিপিএল বাইরে অনেক কিছু সমালোচিত হয়েছে, বাট আপনি যদি ক্রিকেটের কথা চিন্তা করেন, আমি মনে করি যে একটা সাকসেসফুল টুর্নামেন্ট হতে পারে। শান্তর কথা বলছিলেন, শান্ত কিন্তু আসলে খেলতে পারছেন না, সামনে চ্যাম্পিয়ন্স ট্রফি যেখানে তিনি অধিনায়কত্ব করবেন, এই জিনিসটা তার আসলে পারফরমেন্সে কতটুকু ইম্প্যাক্ট ফেলতে পারে? যদিও এটা ওডিআই, এটা টি20, বাট স্টিল ম্যাচের মধ্যে তিনি নেন। দেখেন আমার কাছে মনে হয় শান্ত অনেক দিন ধরে এখন ন্যাশনাল টিমে খেলছে, এবং আমি যতটুকু জানি ও টি20 ক্যাপ্টেন্সি থেকে রিজাইন করেছে। আর আমি যদি বলি লাস্ট আমাদের আফগানিস্তান সিরিজ বা ওয়েস্ট ইন্ডিজ সিরিজ আমরা কিন্তু ওয়ানডেতে খুব একটা ভালো ক্রিকেট খেলিনি, বাট শান্ত হচ্ছে আমাদের ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার ওয়ানডেতে। তো ও আমার কাছে মনে হয় যে ও কিন্তু ওর ক্যারিয়ারে কিন্তু অনেক সমালোচনার সম্মুখীন হয়েছে, তারপর কিন্তু ও কামব্যাক করছে। বাট আমি মনে করি শান্ত ও অনেক হার্ড ওয়ার্কার, যেহেতু খুব কাছ থেকে ওকে চিনি, আমি মনে করি ও খুব তাড়াতাড়ি কামব্যাক করবে, এবং ও কিন্তু স্টিল কন্টিনিউয়াসলি কিন্তু ও ওয়ানডে ফরম্যাটে কিভাবে খেলতে হয় এটা কিন্তু প্র্যাকটিসটা কিন্তু ও নিজেই চালিয়ে যাচ্ছে। নিশ্চয়ই আমাদের আরেকজন সহকর্মী দর্শক আছেন আসলে আজকে মিরপুরে, তিনিও কিন্তু বিপিএল কভার করছেন, একটু তার কাছে যেতে চাই, ইমরান হোসেনের কাছে যেতে চাই। ইমরান, ঠিক যেমনটি বলছিলাম, এবারের বিপিএলটা কিন্তু অনেক আলোচনা এবং সমালোচনার একটি বিপিএল, অনেক ধরনের আসলে সমালোচনা জন্ম দিয়েছে। সেই সমালোচনাগুলোকে আজকে দর্শক আটকাতে পেরেছে কিনা, এবং দর্শক কেমন দেখছেন এবং কেমন জমজমাট হচ্ছে বিপিএল এর ফাইনালটা, আমাদেরকে যদি একটু বলেন। আমরা নিশ্চয়ই আবার ইমরানের কাছে ফিরবো। নাজমুল ভাই, যেটা বলছিলাম যে আসলে এইবারের বিপিএলটা অনেক ধরনের সমালোচনা, আসলে 11তম আসরে এসেও এই ধরনের সমালোচনা আসলে কাম্য ছিল না, তারপরেও অনেক ধরনের সমালোচনা এসছে, পেমেন্ট ইস্যু এসছে, ফিক্সিং ইস্যু এসছে, তারপরও কিন্তু এইবারের বিপিএলটা কিন্তু অনেক জমজমাট ছিল।
টিকিট যদি দেখা যায় দর্শকদের আগ্রহ ছিল, দর্শকদের ইনভলভমেন্ট অনেক ছিল, আসলে এই জিনিসগুলো কি একটু মিনিমাইজ করা যেত কিনা? অবশ্যই যাবে। আমি বলি আপনাকে, এবার যে অবস্থায় ছিল বিপিএল হবে কিনা এটা কিন্তু একটা কনফিউজ ছিলেন, তারপরে যে বিপিএলটা হয়েছে আমি মনে করি এটা অনেক বড় ব্যাপার। হ্যাঁ, কিছু তো আমাদের যখন থেকে আমি নিজেরও 4টা বিপিএল করার এক্সপিরিয়েন্স আমার আছে, তো আমার কাছে মনে হয় যে এ যাবৎকালে যদি বেস্ট 2টা বিপিএল বলেন আমি 2012 এবং 13, যেহেতু অকশনের মাধ্যমে খুব মানে কোন প্লেয়ারগুলো খেলেন না, আপনি গেইল থেকে ধরে ওয়ার্ল্ড ক্রিকেটে যারা বেস্ট প্লেয়ারগুলো কিন্তু খেলছেন, বাট এবারে বিপিএলটা একটু ভিন্ন বিকজ অফ সব কিছু একটা চেঞ্জ আসছে। আর আমি যদি বলি যে মাঠের বাইরে কিন্তু অনেক কি ছিল, যে ফিক্সিং বলেন, আপনার প্লেয়ারদের পেমেন্ট বলেন, সব কিছু মিলিয়ে কিন্তু আপনি যদি বলেন সিলেটে হয়েছে, চিটাগাংয়ে হয়েছে, ঢাকাতে হয়েছে, আর কোনো জায়গায় কিন্তু দর্শকের কিন্তু কমতি ছিল না, যে আগ্রহ, এত সমালোচনার পরও কিন্তু আগ্রহ কমাতে পারেনি তো দর্শক। এটা কিন্তু আসলে মনে করি যে আরেকটা জিনিস এবার বিপিএল ইমপ্রুভমেন্ট, যেটা রান প্রতিটা ম্যাচে কিন্তু কিছু রান হয়েছে, হাই স্কোরিং ম্যাচ ছিল, যেটা সব সময় আমরা চেতাম, সবসময় কনফিউজ ছিল, সবসময় আমাদের বলতাম যে না বিপিএল এ রান হচ্ছে না, মানে এগুলা ছিল। কিন্তু মিরপুরের উইকেটও কিন্তু আসলে দেখেন আজকে দেখেন 195, তো এগুলা কিন্তু আমি মনে করি যে সব সমালোচনার ঊর্ধ্বে কিন্তু আমাদের ক্রিকেটটা অ্যাটলিস্ট আমি মনে করি যে যাই হোক না কেন ক্রিকেটটা সাকসেসফুল হয়েছে এবার। তবে এই যে মানে যদিও হাই স্কোরিং ম্যাচ, স্পোর্টিং উইকেট পেয়েছে, কিন্তু বাউন্ডারি নিয়ে কিন্তু অনেকটা প্রশ্ন এসছে যে বাউন্ডারি ছোট করে আসলে এবার স্কোর বেশি করা, হাই স্কোরিং ম্যাচ করা হয়েছে, যেটা প্লেয়ারদেরকে আসলে সামনে ভোগাবে। চ্যাম্পিয়ন্স ট্রফিতেও এটা একটা ইম্প্যাক্ট পড়বে প্লেয়ারদের উপর। দেখেন আমার একটা এক্সপিরিয়েন্স আছে, যেহেতু যখন আমরা নিউজিল্যান্ডে খেলতে যাই গ্রাউন্ডগুলো কিন্তু অনেক ছোট, বাট এই জায়গা যদি আমি দেখি যে কম্পেয়ার এত ছোট কিন্তু না, বাট আরেকটা জিনিস আপনাকে চিন্তা করতে হবে যে দুটা টিমের জন্য কিন্তু সমান ফেসিলিটিস এই জায়গায়, কিন্তু এমন না যে একটা টিমের জন্য সেটা আসলে চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্লেয়ারদেরকে কতটুকু ভোগাতে পারে না। আমি মনে করি এটা তেমন কোনো কিছু, মানে একটা এজ এ প্লেয়ার হিসেবে বা এজ এ ব্যাটসম্যান অনেকেই বলে তো এটা ভোগানোর তেমন কিছু না, আমার কাছে মনে হয় তেমন কিছু না। বাট আমি যদি মনে করি একটা ভালো বল, ভালো শর্টস গ্যাপে বলে, এমনি টি20 হচ্ছে অলওয়েজ আপনি মোমেন্টামের খেলা। এখন দেখবেন যে নতুন একটা ব্যাটসম্যান আসবে, কিছু টাইম নেবে, সেট হবে, কিছু টাইম নেবে, তারপরে আর একটা জিনিস কি, বরিশাল যেহেতু সব এক্সপিরিয়েন্স প্লেয়ার, ওরা জানে যে এই জায়গাতে কেমন ক্রিকেট খেলতে হবে, রাইট। আমি দেখবেন যদি আমার কাছে মনে হয় হয়তো মুশি বা হয়তো বা আপনার রিয়াদ বিকজ ওরা বল টু বল খেলে, প্রতি বল সিঙ্গেলস এবং বাউন্ডারিজ, তো এরা কিন্তু জানে যে এই জায়গাতে কিভাবে খেলতে হবে, এই জিনিসটা কিন্তু বরিশালটা কিছুটা এগিয়ে রাখবে। নিশ্চয়ই। আমরা একটু ইমরানের কাছে যেতে চাই। ইমরান, আমাকে শুনতে পাচ্ছেন? ইমরান, ঠিক যেমনটি বলছিলাম, আসলে দর্শকদের আগ্রহ কেমন? আপনি নিজেও বরিশালের, আপনি নিজেও নিশ্চয়ই চান লঞ্চে করে আসলে ট্রফিটা যাক, নাকি আসলে চিটাগং বন্দরে ট্রফিটা পৌঁছাক? একজন বরিশালের মানুষ হিসেবে আপনারও আসলে আজকে প্রত্যাশা কি, এবং দর্শকদের প্রত্যাশা কি, দর্শকদের উপস্থিতি কেমন, একটু জানাবেন আমাদেরকে। হ্যাঁ, ধন্যবাদ পিঙ্কি সানোয়ার। অবশ্যই আসলে আমি যেহেতু বরিশালের সমর্থন করি এবং আমার বাড়ি যেহেতু বরিশাল, আমিও চাইবো আজকে আসলে মাঠের খেলায় বরিশাল আজকে চ্যাম্পিয়ন হোক। অবশ্যই বরিশাল চ্যাম্পিয়ন হওয়ার জন্য কিন্তু সেই, আমি বললেই তো হবে না, বরিশাল চ্যাম্পিয়ন হওয়ার জন্য কিন্তু সেই মাঠে সেই পারফরমেন্সটা করে যাচ্ছে। আর দর্শকদের কথা যদি বলতে হয়, আমরা জানি এই বিপিএল নিয়ে নানা আলোচনা সমালোচনা হয়েছে, কিন্তু তবুও কিন্তু দর্শকরা সেসব কিন্তু ঠেকেই দিয়েছে। কারণ আমরা দেখেছি সেমিফাইনাল ম্যাচ, কোয়ার্টার ফাইনাল ম্যাচ, কোয়ালিফায়ার ম্যাচে কিন্তু দর্শকদের উপচে ভরা ভিড় ছিল, এবং ফাইনালও সেই ব্যতিক্রম নয়। ফাইনালে সকাল থেকে আসলে মিরপুরের চারপাশে, মিরপুর স্টেডিয়ামের চারপাশে কিন্তু দর্শকদের উপচে ভরা ভিড় ছিল, কিন্তু এখন পর্যন্ত সেই দর্শকদের উপচে ভরা ভিড়, আমি যদি আপনাকে কোনো সুযোগ আছে কিনা, কোনো টিকিট পাচ্ছে কিনা, মাঠে ঢোকার কোনো ব্যবস্থা আছে কিনা, শেষ সময় হলেও একটু এক ঝলক এক পলক একটু এই ম্যাচটি উপভোগ করতে চায়। তো সব মিলিয়ে বলা যাচ্ছে মাঠের লড়াইয়ে চট্টগ্রাম কিংস আসলে ভালো একটি লড়াই করেছে। তবে ফাইনালের জন্য যে স্কোরটা দরকার, শুরুটা চট্টগ্রাম কিংস যেভাবে শুরু করেছিলেন, চিটাগং কিংস যেভাবে শুরু করেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত চিটাগং কিংস সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি, যার কারণে 200-র উপরে কিন্তু স্কোরটি যায়নি। আর বরিশাল যেহেতু তামিম ইকবালের কথা বলতে হবে, আমরা শুরুতে দেখেছি তামিম ইকবাল 193 স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন, শুরুটা দারুণ করেছেন এবং সেই ধারাবাহিকতা এখন পর্যন্ত ধরে আছেন, ইতিমধ্যে 50ও তুলে নিয়েছেন। এখন দেখার বিষয় দিন শেষে দ্বিতীয়বারের মতো লঞ্চে করে, গত বছর ফরচুন বরিশালের যে মালিক আছেন উনি বলেছিলেন সে লঞ্চে করে ট্রফিটা বরিশালে নিয়ে যেতে চান, কিন্তু সেটা হয়নি বিভিন্ন কারণে। এবার হয়তো সেই উদযাপনটা হবে বরিশালে। তো এখন দেখার বিষয় শেষ পর্যন্ত বরিশাল কেমন করে। পিঙ্কি, ইমরান, যদি একটু বলি যে আসলে ঢাকাতে কিন্তু বরিশালের মানুষ অনেক বেশি দেখা যায়, আজকে কি পুরো স্টেডিয়ামে কি বরিশালের দখলে? চিটাগং কিংসের কেমন দর্শক আপনি উপস্থিতি লক্ষ্য করেছেন, নাকি সবই আপনাদের দখলে?
পিঙ্কি আসলে বলতেই হবে ঢাকা যে রাজধানীর প্রাণকেন্দ্রে কিন্তু অধিকাংশ লোকে ও সব দেশেরই মানুষ আছেন, কিন্তু তবে বরিশালের মানুষটা একটু বেশি হবে। আমি যখন গ্যালারিতে গিয়েছিলাম, গ্যালারিতে প্রবেশ করেছিলাম, শুধু লাল আর লাল, লাল ছাড়া চোখে কিছুই পড়ছে না। চিরগং কি কিন্তু বরিশালের গর্জন, সেখানে আসলে চিরগঙ্গের সমর্থকরা এক প্রকার কোণঠাসা বলতেই হবে। পিঙ্কি, ধন্যবাদ ইমরান। আই রিয়েলি ডাউট আপনারা চিটাগং এর আসলে দর্শকদেরকে কতটুকু মানে এন্ট্রি দিয়েছেন। আমার ধারণা আপনারাই পুরোটা দখল করে রেখেছেন। ইমরান, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। ভাই, আপনার দেশের বাড়ি কোথায়? সিলেটে। সিলেট। আপনি আসলে মন থেকে আজকে কাকে সাপোর্ট করছেন? দেখেন, আমি যদি বলি এই জায়গা মানে ফেয়ারলি যদি আমি বলি, আমি বরিশালকে সাপোর্ট করছি। বরিশালকে সাপোর্ট করছেন বিকজ অফ তামিম, মুশফিক, ওদের সাথে তো আসলে খেলার অনেক অভিজ্ঞতা আছে, বা এখনো ওদের সাথে কিন্তু মন চাচ্ছে না একটা নতুন চ্যাম্পিয়ন দেখি। না, এটা তো অবশ্যই। দেখেন, আলটিমেটলি ক্রিকেট মানে টি-20 এমন একটা খেলা, আপনি যদি আপনি কাগজে কলমে বলেন, দেখবেন যে বরিশাল ফা ডিফারেন্স অনেক এগিয়ে আছে, বাট খেলার মাঠে কিন্তু আপনার কখন মানে স্পেশাল টি-20-তে তো এটা কিন্তু আপনি পার্টিকুলার ডেতে যে ভালো খেলে ওরা কিন্তু জেতার পসিবিলিটি থাকে, যেটা উনি বলতেছেন। আমি কিন্তু আগে কিছুক্ষণ আগে আপনাকে বলছিলাম যে এই জায়গাতে কিন্তু আমার কাছে মনে হচ্ছে 15 থেকে 20 রান আপনার চিটাগং কম করছে, কারণ আমরা যেভাবে ওরা মানে এগোচ্ছিলেন তা এক্সপেক্টেড ছিল 220 বা 30 আপনি বলছিলেন, বাট ইজিলি করা পসিবল ছিল। বাট যেহেতু লাস্টে আমি মনে করি যে বরিশাল খুব ভালো কামব্যাক করছে, কারণ উইকেটটা কিন্তু খুবই ভালো। অলরেডি কিন্তু দেখেন আপনার 6-7 ওভারে কিন্তু প্রায় 70 বা 80 কাছাকাছি রান করে ফেলছেন। তো এই জায়গায় যদি আপনি তৌহিদ হৃদয় বা কাল মায়ার্স বা এরা যদি এই জায়গায় একটা ধরুন আপনি 20 বলে একটা 50 বা 35 একটা 55 একটা ইনিংস খেলে, তো কিন্তু অনেক ইজি হয়ে যাবে জেতার জন্য বরিশালে। নিশ্চয় আরেকটা বিরতির সময় হয়ে গেছে। দর্শক, খেলা চলছে, আমাদের আলোচনাও চলছে। আসলে বরিশালে লঞ্চে করে কি ট্রফিটা বরিশালে যাবে নাকি আসলে বন্দরে পৌঁছাবে চিটাগংয়ে, সেটাই দেখার পালা। আমরা আরো একটা বিরতিতে যাচ্ছি, কোথাও যাবেন না, ফিরছি কিছুক্ষণের মধ্যে। বিরতির পর আরো একবার ফিরে আসলাম গেম অনে। কথা হচ্ছে আজকে বিপিএল এর ফাইনাল, এবং আমার সঙ্গে কিন্তু আছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার নাজমুল হোসেন। তার সঙ্গে কথা বলছিলাম। ভাইয়া, একদম শেষ পর্বে চলে এসেছে আমাদের শোয়ের, যেটা নিয়ে একটু কথা না বললেই না। আবারও একটু বলতে চাই যে আসলে তামিম আজকে কিন্তু তার শেষ খেলাটা কিন্তু রাঙিয়েছেন। তিনি একটি বিদায়ী সংবর্ধনা পেতে যাচ্ছেন, তাকে একটা প্রতিবেদন আছে, একটু দেখে আসতে চাই। আসলে নতুন ইতিহাস গড়তে যাচ্ছে বিসিবি। প্রথমবারের মতো কোনো ক্রিকেটারকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানাচ্ছে দেশের ক্রিকেটের সর্বোচ্চ সংস্থাটি। চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণার আগে অবসরের সিদ্ধান্ত জানান তামিম, আর বিপিএল এর ফাইনালে এসে তামিম ইকবালকে বিদায় সংবর্ধনা দিচ্ছে বিসিবি। I've always said আমি ক্রিকেট খেলি আমার বাবার স্বপ্ন। আমি অনেক কিছু বলতে চাই আসলে। As you can see, I'm almost unable to speak. তামিম ইকবালের অবসর নিয়ে জলঘোলা কম হয়নি। 2023 সালের বিশ্বকাপের আগে আফগানিস্তান সিরিজের মাঝেই হুট করে অবসরের ঘোষণা দিয়ে গোটা জাতিকে হতবাক করে দিয়েছিলেন দেশসেরা এই ওপেনার। তবে নানা নাটকীয়তা শেষে তৎকালীন প্রধানমন্ত্রীর অনুরোধে আবারও আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার কথা বলেন তামিম। আমি আমার রিটায়ারমেন্টে এই মুহূর্তে উঠে নিচ্ছি, বিকজ আমি সবাইকে না বলতে পারি, বাট দেশের যে সবচেয়ে বড় ব্যক্তি তাকে আমি না বলা আমার পক্ষে অসম্ভব। কিন্তু ততদিনে সাকিব আল হাসানের সাথে দ্বন্দ্ব চরমে পৌঁছে যায় মিস্টার খানের। 2023 বিশ্বকাপ দল থেকে বাদ পড়েন তামিম। এরপর আর আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা হয়নি বাঁহাতি এই ওপেনারের। তবে নতুন উদ্যমে আবারও তামিম ইকবালকে মাঠে ফেরাতে চেয়েছিল ক্রিকেট বোর্ড। চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণার কথা ছিল তাকে রেখেই, কিন্তু শেষ পর্যন্ত এ বছরের 10 জানুয়ারি ফেসবুক স্ট্যাটাস দিয়ে অবসরের ঘোষণা দেন তামিম ইকবাল। তাতেই আন্তর্জাতিক ক্রিকেটে আর ফেরা হলো না মিস্টার খানের। তবে বিপিএল এর ফাইনালে এই ক্রিকেটারকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানিয়ে নতুন উদাহরণ গড়তে যাচ্ছে বিসিবি। ক্রিকেট ক্যারিয়ারে তামিম ইকবাল ছিলেন অনন্য। 2018 সালের এশিয়া কাপে ভাঙা হাত নিয়ে মাঠে নেমে গোটা জাতিকে গর্বিত করেছিলেন এই ড্যাশিং ওপেনার। তার ব্যাটের ধারে 3 ফরম্যাটেই বোলাররা কাবু হয়েছেন প্রতিনিয়ত। 2007 সালের ফেব্রুয়ারিতে ওয়ানডে ক্রিকেটে জিম্বাবুয়ের বিপক্ষে অভিষেক হয় তার। ব্যাট হাতে রঙিন পোশাকে তামিম হাঁকিয়েছিলেন 14 সেঞ্চুরি আর 56টি 50। ম্যাচ খেলেছেন 243টি। আর মিরপুরে ক্যারিয়ারের শেষ ওয়ানডে খেলেছিলেন 2023 সালের সেপ্টেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে। সব মিলিয়ে এই ফরম্যাটে তামিমের রান 8358।
টেস্ট ক্রিকেটেও দেশের সেরাদের মধ্যে একজন তিনি। সেঞ্চুরি 10টি আর 50 32টি, মোট রান করেছেন 5134, সর্বোচ্চ স্কোর 206। নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে 2008 সালে টেস্টে যাত্রা তামিমের, আর শেষ টেস্ট খেলেন 2023 সালে আয়ারল্যান্ডের বিপক্ষে। টি-20 ক্রিকেটে কেনিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে যাত্রা শুরু করেন তামিম। 2009 সাল থেকে 2020 সাল পর্যন্ত ক্রিকেটের ছোট ফরম্যাটে মাঠ মাতান তিনি, আর মিরপুরে জিম্বাবুয়ের সাথে ম্যাচই ছিল তার শেষ। এই ফরম্যাটে তামিম করেন 1758 রান, সর্বোচ্চ 103 রানের ইনিংস আছে মিস্টার খানের, 50 করেছেন 60টি। সুখন সরকার, নিউজ 24, ঢাকা। আসলে বিসিবি নতুন একটা উদাহরণ সৃষ্টি করতে যাচ্ছেন তামিমের মাধ্যমেই। তামিম কিন্তু এর আগেও অবসরের ঘোষণা দিয়েছেন, আবারও ফিরেছেন, এবার আবারও তিনি কিন্তু ফাইনালি অবসরের ঘোষণা দিলেন এবং তিনি কিন্তু সেভাবেই আসলে সম্মানটা নিয়েই কিন্তু অবসরে যাচ্ছেন। অবশ্যই তামিমের মতো একটা প্লেয়ার আমি এখনো আমার একটা মনে আছে যে আমি 2012 যখন এশিয়া কাপে আমরা রানার আপ হই পাকিস্তানের এগেনস্টে, তখন কিন্তু তামিমের মানে খুব একটা পারফর্ম এত ভালো ছিল না, বা সামাও কেউ একটা বলতেছিল যে তামিম হয়তো এই সিরিজ থেকে ড্রপ হতে পারে। তারপর আমার এখনো মনে আছে তামিম কিন্তু পরপর 4টা ইনিংসে 4টা 50 মেরেছিল, তারপর কিন্তু ও 1-2 এবার দেখাইতেছিল। আজকেও কিন্তু তিনি 54 রান 29 বলে। তো আসলে তামিম অবশ্যই দেখেন, আজকে আমি বললাম না যে তামিমের মতো প্লেয়ার আমি দেখেন এখনো কিন্তু আমরা ওপেনিং স্লট নিয়ে কিন্তু এখনো আমাদের স্ট্রাগলিং করতেছি, যে যেহেতু তামিমের মতো এরকম স্টাবলিশ প্লেয়ার আমরা পাচ্ছি না। আমরা হয়তো পাচ্ছি 2 ম্যাচ 3 ম্যাচ বা 5 ম্যাচ খেলার মতো প্লেয়ার পাচ্ছি, বাট এরকম আপনি লং টাইম খেলা 12 বছর 15 বছর খেলার মতো প্লেয়ার কিন্তু আমরা পাচ্ছি না। বাট তামিমের যে অ্যাবসেন্স, আমি কি বললাম যে ওর যে এখনো ব্যাটিং করে আমার কাছে মনে হয় ইজিলি আরো 1 থেকে 2 বছর খেলতে পারতেন তিনি। তো আসলে এটা যারা বড় বড় প্লেয়ার, যারা ওর ক্যারিয়ার দেখলে তো বোঝা যাচ্ছে আসলে মানে কত বাংলাদেশের জন্য কত, হ্যাঁ বাংলাদেশের জন্য কত বড় ইম্পর্টেন্ট প্লেয়ার, কত বড় প্লেয়ার ছিলেন। তো আমার কাছে মনে হয় বাংলাদেশের ওয়ান অফ দ্য লিজেন্ড প্লেয়ার ছিলেন তামিম ইকবাল। নাজমুল ভাই, আপনি কিন্তু শুরুতেই বলছিলেন যে এই যে আপনাদের একটা মনে আক্ষেপ আছে, এই কমপ্লেনটা কিন্তু সব প্লেয়ারদের মধ্যে যারা এরই মধ্যে অবসরে চলে গেছেন, যে তারা সেই সংবর্ধনাটা নিয়ে কিংবা সেই সম্মানটা নিয়ে যেতে পারেন। এই প্রথম আসলে যে বিসিবির নতুন কমিটি এসছে এবং তারা একটা এক্সাম্পল সেট করছেন, এটা আসলে আপনার কি মনে হয় যে এটা এই এক্সাম্পলটা আসলে কতটা ফ্রুটফুল হবে, কিংবা আসলে যারা চলে গেছেন তাদের তো কিছুটা হলো আসলে তাদের পীড়াদায়ক হবে? অবশ্যই দেখেন, একটা প্লেয়ার কিভাবে সম্মান দেওয়া আসলে মানে আমি মনে করি এটা কিন্তু কখনোই একটা বোর্ডের জন্য কিন্তু মানে কি না, এটা একটু ভালো জিনিস, একটা এক্সাম্পল। আপনি দেখবেন নেক্সটে যারা রিটায়ার করবেন বা যারা খেলা থেকে অপশন নেবেন, ওদেরকে দেখবেন যে আবার সেম জিনিসটি হবে। বাট এটা যদি আমি মনে করি যে আমি না শুধু, যে অনেক প্লেয়ার কিন্তু রিটায়ার করছে, ওরা কিন্তু কখনোই এরকম সম্মান পায়নি, হয়তো কোনো এক সময় হয়তো একটা ক্রেশ দিয়ে হ্যাঁ ঠিক আছে হ্যাঁ, বাট এখন যে একটা উদাহরণ দেখাচ্ছে সিবিআই, মনে করি যে এটা যে কোনো উচিত ছিল। এখন যেটা হয়েছে এটা মনে করি যে কোনো প্লেয়ারদের জন্য একটা এক্সাম্পল হয়ে থাকবে এবং প্লেয়ারও এইভাবে চিন্তা করবে। আমি নট অনলি যে তামিম, আসলে তামিমের মতো প্লেয়ারকে আমি মনে করি যে বাংলাদেশের যে কোনো জায়গায় দরকার আছে, কারণ ওর যে এক্সপিরিয়েন্স, ওর যে মেধা, ক্রিকেটিং মেধা, এটা কিন্তু যদি আমাদের যারা ইয়াং প্লেয়ার ওদের সাথে শেয়ার করতে পারে, আমি মনে করি বাংলাদেশ ক্রিকেটের জন্য অনেক লাভ হবে। নিশ্চয়ই। আমরা একটু একদম শেষের দিকে মধ্যে যে একটা মানে কম্বাইন্ড একটা টিম, সেটা কিন্তু বোঝা যায় তাদের খেলা দেখে। অবশ্যই আপনি যদি চিটাগং টিমটা দেখেন, আমরা তো চিন্তা করছি সাকিব আল হাসান বেসিস ওরা টিমটা করছে, আপনি পরে যে প্লেয়ারগুলো দেখেন নাম সেই রকম কিন্তু নাম বড় নাম নাই, বাট ওরা কিন্তু ধারাবাহিকভাবে ভালো ক্রিকেট খেলছে না। পারভেজ ইমনের কিন্তু একটা পেমেন্ট ইস্যু ছিল, সেই পেমেন্ট ইস্যুটাও কিন্তু চিটাগং আসলে সলভ করেছে এবং সলভ করার পর আজকে কিন্তু তিনি কি বললাম যে এইরকম ফ্র্যাঞ্চাইজিগুলো আমি কেন বললাম যে সামির ভাই কিন্তু এর আগেও কিন্তু বিপিএল এ ছিলেন, ওরা সেম ফ্র্যাঞ্চাইজি। তো এরকম ফ্র্যাঞ্চাইজি ওরা কিন্তু জানে যে আসলে কিভাবে জিনিসগুলো হ্যান্ডেল করতে হয়। আমি যদি দুর্বার রাজশাহীর কথা বলি, ওরা কিন্তু আসলে পারেই না, বাট রাজশাহী কিন্তু যতটুকু ওরা বাইরের সমালোচনা, বাট ক্রিকেটে কিন্তু ওরা খুব ভালো ক্রিকেট খেলেছেন। রাজশাহী যে টিমও কিন্তু বিকজ অফ দেয়ার মানে আপনি বলি বিজয় বা যারাই সব প্রফেশনাল প্লেয়ার, ওরা কিন্তু খুব ভালো। আমি যখন মাঠে নামবো, আমি কখনো আমি পেমেন্টের চিন্তা করবো, কোনো চিন্তা, আমি চাইবো আমার ভালো এফোর্টটা দেওয়া। তো এই জিনিসগুলো কিন্তু আসলে আমি মানে পুরো টুর্নামেন্টের কথা আমি অবজারভেশন করি, আমি মনে করি যে মানে ক্রিকেটিং ভাবে আমি ক্রিকেটের একটা জয় হয়েছে মনে করি পুরো টুর্নামেন্ট। নিশ্চয়ই। নাজমুল ভাই আর কিন্তু কথা বলতে চাচ্ছি না, একটু ফাইনালটা এনজয় করতে যাচ্ছি। শো আজকে এখানে শেষ করি, কি মনে হয় চল ফাইনালটা দেখি? না অবশ্যই যেহেতু আজকে ফাইনাল খেলা, বাকি খেলাটুকু আমরা যে দেখি না। হ্যাঁ, নাজমুল হোসেন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আজকে আমাদেরকে এখানে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে। দর্শক, আসলে আর আলোচনা দীর্ঘায়িত করতে চাচ্ছি না, আমরাও কিন্তু আসলে ম্যাচ শেষ দেখার জন্য উদ্গ্রীব হয়ে আছি। এখন কি আমরা ম্যাচ এনজয় করব। নিউজ 24 গেম অনে আজকে এখানেই বিদায় নিচ্ছে। আবারও কিন্তু শুক্রবার 8টায় ফিরে আসবো গেম অনে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।